আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হবিগঞ্জে মালবাহী ট্রেনের 6 বগি লাইনচ্যুত, সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন, চলছে উদ্ধার তৎপরতা। সংসদে প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী, পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করার অঙ্গীকার। জুলাই সনদাদেশ ইস্যুতে বিরোধী দলের ওয়াকআউট, সংসদ মুলতবি করে আলোচনার প্রস্তাব সরকারি দলের, দাবি আদায়ে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের। সারা দেশে আশঙ্কাজনক হারে ছড়াচ্ছে হাম, খুলনা বিভাগ সহ বেশ কয়েকটি জেলায় ভয়াবহ রূপ নিয়েছে সংক্রমণ। এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার জনগণের জন্য নয়, মার্কিনদের প্রতি খোলা চিঠিতে ইরানের প্রেসিডেন্ট, জাতির উদ্দেশ্যে ভাষণে যুদ্ধের পাশে সাফাই গাইলেন ট্রাম্প। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনের কাছে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার 11 ঘণ্টা পার হয়ে গেলেও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। বুধবার রাত 9টার দিকে সিলেটগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়লে অন্তত 6টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। এতে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়, সড়ক ও খালে। এই ঘটনার পর থেকে উদ্ধার কাজে সহযোগিতা করেছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ সহ বিভিন্ন সংস্থা। নোয়াপাড়া রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণে এখন পর্যন্ত 3টি ট্রেনের সূচি বাতিল করা হয়েছে। রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে। এদিকে হবিগঞ্জে তেলবাহী ট্রেন দুর্ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 3 দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বের অংশ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে 14 বছরের 25 লাখ কোটিরও বেশি টাকা পাচার হয়েছে। এসব অর্থ ফেরাতে 7টি দেশের সাথে চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। জোর জবস্তি করে নয়, দেশের প্রচলিত আইনে পাচারকারীদের বিচারের আশ্বাসও দেন তিনি। দুর্নীতির ত্রুটি সরকার চেপে ধরবে বলেও মন্তব্য করেন সংসদ নেতা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে বিস্তারিত। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সদস্য, আপনাদের উভয়কে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বুধবার ছিল প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তরের জন্য নির্ধারিত দিন। সরকারের পরিকল্পনা কি, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সে ব্যাপারে জানতে চাই। এদিন আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন সংসদ সদস্যরা। কত টাকা পাচার হয়েছে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলে তারেক রহমান বলেন, ওই সময়ে প্রতি বছর দেশ থেকে 1.8 লাখ কোটি টাকা করে পাচার হয়েছে। 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ ছিল আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার। জনগণের অর্থ ফিরিয়ে নিয়ে এসে জনগণের জন্য এবং দেশের জন্য সেটি ব্যয় করা এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মানসিক প্রক্রিয়াধীন আছে। দুর্নীতির ত্রুটি চেপে ধরে জনগণের যে ট্যাক্সের টাকা, সেটিকে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে ব্যবহার করা যায়। প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের আশ্বস্ত করেন, ফেরত আনা হবে পাচার হওয়া অর্থ, করা হবে পাচারকারীদের তালিকা ও বিচার। এই অন্যায়ের সাথে যারা জড়িত সরকারের সংশ্লিষ্ট বিভাগ আছে, তারা এটি লিস্ট করছে। আমরা অতীতে দেখেছি সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের বিভিন্ন রকম ইচ্ছা আগ্রহের কারণে দেশের আইন কানুন নীতি নৈতিকতার তোয়াক্কা না করে যাকে যেরকম হয়েছে উঠিয়ে নিয়ে গেছে। বর্তমান সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হবে যা তাদের শাস্তি, যারা এই দেশের অর্থ, এই দেশের জনগণের অর্থ তছরুফ করেছে। সরকারের বিভিন্ন উদ্যোগ গ্রহণের ফলে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে প্রান্তিক পর্যায়ের মানুষ উন্নত জীবন পাবে বলেও সংসদকে আশ্বস্ত করেন সরকার প্রধান। অধিক সংখ্যক নারী কৃষক কার্ড পাবেন, অধিক সংখ্যক কৃষক কার্ড পাবেন। সেই জন্য প্রতি বছরই আমরা বাজেটে স্যাংশন বাড়াবো, প্রতি বছরই বাজেটে আমরা টাকা অ্যালোকেট করব। এভাবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা এগোবো। যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছে না, কাজে মূল্যস্ফীতি হবে না। যারা
প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না, সেই টাকা লোকাল অর্থনীতি দিয়ে তারা খরচ করবেন। লোকাল ইকোনমি আস্তে আস্তে স্ট্রেনদেন হবে, লোকাল ইকোনমি আস্তে আস্তে বড় হবে। আমি বলছি না যে আগামী 6 মাসের মধ্যে এটি হবে, তবে ইনশাল্লাহ 3 থেকে 5 বছরের মধ্যে আপনি যে পরিবর্তনটি দেখবেন, যারা প্রান্তিক গোষ্ঠীর মানুষ তাদের জীবনযাত্রার মান ইনশাল্লাহ অনেক উন্নত হবে। সংসদ নেতা আরও বলেন, নির্বাচনী ইশতেহারে দেয়া সবগুলো প্রতিশ্রুতি বিএনপি সরকার বাস্তবায়ন করবে। আমরা অতীতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম কমিটমেন্ট করেছিল নির্বাচনের আগে, কেউ কেউ বিভিন্ন রকম টিকিটও বিলি করেছিল। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের কাছে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই প্রতিশ্রুতি পালনের চেষ্টা অব্যাহত রাখব। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। গণভোটে সংস্কার প্রস্তাব এবং পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করেছে বিরোধী দল। এ সময় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনার জন্য সংসদ মুলতবির প্রস্তাব দেন সরকার দলীয় সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক। পরে আলোচনার জন্য 5 এপ্রিল দিন ধার্য করেন স্পিকার। অধিবেশনের পরে সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সনদ বাস্তবায়নের দাবি আদায়ে আন্দোলনে যাবে 11 দলীয় জোট। ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট দেখুন। তারকা চিহ্নিত প্রশ্ন 135। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 6ষ্ঠ দিনের কার্যক্রম চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জুলাই সনদ বাস্তবায়নে নিজের সংসদ মুলতবি প্রস্তাবের পক্ষে দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নোটিশই তো উত্থাপন হয়নি, আপনি কি করে বুঝলেন কোনটা চাপা দেওয়ার জন্য এটা করা হচ্ছে? এ সময় গণভোটের রায় ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় জাতীয় সংসদের অধিবেশন থেকে তার নেতৃত্বে ওয়াকআউট করে বিরোধী দল। এই হাউসে এই নোটিশটা পড়া হয়েছে, সংশ্লিষ্ট সদস্য এটা পড়েছেন, আমরা শুনেছি। এই জন্য আমরা বুঝে শুনেই বলছি যে এই 2 কারণেই আমরা এখন ওয়াকআউট করছি। ওয়াকআউট করা আপনাদের অধিকার, কিন্তু আমি বলতে চাই যে আজকে একটু পরে আরেকটি মুলতবি প্রস্তাব বিবেচিত হবে, সেখানে আমার মনে হয় যে আপনি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, ওয়াকআউট সংসদীয় সংস্কৃতির অংশ। পার্লামেন্টারি কালচারে সেটা আছে, রাইট আছে, তারা ওয়াকআউট করতে পারেন। যে বিষয়টি আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে, সেরকম কোনো বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনা করার বিধান নাই। হাউজের অভিভাবক হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উত্থাপিত হয়েছে, আপনি আলোচনার জন্য রেখেছেন। পরে সনদ বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা সংসদ মুলতবি রেখে আলোচনার জন্য প্রস্তাব দেন সরকার দলীয় এমপি জয়নাল আবেদিন ফারুক। সংসদ মুলতবি রেখে আলোচনা করার জন্য আমি 62 বিধি আপনার মাধ্যমে উপস্থাপন করছি। আগামী 5 এপ্রিল 2 ঘণ্টা কাল মাননীয় সদস্য জনাব জয়নাল আবেদিন ফারুকের এই মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। এদিকে ওয়াকআউট পরবর্তী সংবাদ সম্মেলনে জামায়াতের আমির বলেন, জনগণকে সাথে নিয়ে দাবি আদায়ে আন্দোলন করা হবে। জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা, দেশের রাজনৈতিক চরিত্রের পরিবর্তনের এই আকাঙ্ক্ষা নিয়ম মাফিক চলতে দেওয়া হলো না, এটাই জাতির জন্য, আমাদের জন্য কষ্টের জায়গা। নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? আন্দোলন আমরা করব, জনগণকে সাথে নিয়েই করব। তবে আমি বলেছি যে আমাদের 11টি দল আমরা একত্রে বসে দ্রুতই আমরা বসছি। সংসদে বিষয়টি সুরাহা না হওয়ায় হতাশাও প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। এটাই আমাদের স্পষ্ট অবস্থান। আপনাদেরকে ধন্যবাদ। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সারা দেশে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে সংক্রামক ব্যাধি হাম। এরই মধ্যে খুলনা বিভাগের প্রায় সব জেলাসহ রংপুর, বরিশাল, ময়মনসিংহ, কুষ্টিয়ায় এই রোগের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। হামে আক্রান্ত শিশুদের 60 ভাগের বেশির বয়স 9 মাসের কম। এদিকে হাসপাতালগুলোতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন, আক্রান্তদের বেশিরভাগই হামের টিকা পায়নি। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আশিকুর রহমানের রিপোর্ট দেখুন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 6 শিশু ভর্তি হওয়ায় স্বাস্থ্য বিভাগে বাড়তি সতর্কতা জোরদার করা হয়েছে। সম্ভাব্য সংক্রমণ মোকাবেলায় ইতিমধ্যে 5 সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকরা জানান, আক্রান্ত সন্দেহে শিশুদের আইসোলেশন ওয়ার্ডে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। একই সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে।
গত কয়েকদিনে জ্বর, সর্দি, কাশি ও ঠান্ডা নিয়ে আশঙ্কাজনক হারে শিশুদের ভর্তি করা হচ্ছে কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে। রোগের লক্ষণ হিসেবে শরীর জুড়ে লাল ফুসকুড়ি দেখা দিলে চিকিৎসকরা হাম বলে শনাক্ত করছেন। হঠাৎ করে শিশুদের এমন অবস্থায় উদ্বেগ তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে। সমস্যা আর এখানে ডায়রিয়া রুম এই সাইডে আছে, এক সাইডে হামের, মানে এইগুলো যদি আলাদা আলাদা করে তাহলে ভালো হয়। মানে এটা বেশি সমস্যাটা, মানে হামের রোগে আর ডায়রিয়া রোগে একসঙ্গে হয়ে গেছে। না যারা চিকিৎসা দিচ্ছে এরা আমার সরকারি চিকিৎসা সব বাচ্চারই সরকারি কিছু ওষুধ দিয়ে উপকার করুক, কারণ এর পেছনে অনেক খরচ আর অনেক ভালোভাবে চিকিৎসা করুক। আর সিনিয়র স্যাররা তো প্রতিদিনই রাউন্ড দিচ্ছেন, সকালেও রাউন্ড হয়, ইভিনিংও রাউন্ড হয়। তারপরেও আসলে যে পরিমাণে রোগী ভর্তি হচ্ছে ডাক্তারদের পক্ষেও সেরে ওঠা সম্ভব হচ্ছে না, এটা কিছুটা হলেও সত্য, কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চটা দিচ্ছি। রোগীর চাপ বেড়ে যাওয়ায় ব্যস্ত সময় পার করছেন চিকিৎসক ও নার্সরা। তারা বলছেন হাসপাতালে রোগীর সংখ্যা বাড়লেও জনবল বাড়েনি, ফলে সীমিত সংখ্যক নার্স দিয়েই অধিক সংখ্যক শিশুর চিকিৎসা সেবা দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। মেহেরপুর বাদে খুলনা বিভাগের বাকি 9 জেলায় সরকারি হাসপাতালগুলোতে সংক্রামিত হামে আক্রান্ত হয়ে শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। তবে বিভাগে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও রোগীর স্বজনরা আতঙ্কের মধ্যে রয়েছেন। চিকিৎসকরা বলছেন পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আছে। এদিকে বরিশাল বিভাগে নতুন করে আরও 11 জন শিশুর দেহে হামের ভাইরাস শনাক্ত হয়েছে। বিভাগে মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 62 জনে। জেলা স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এ পর্যন্ত বরিশাল জেলায় 24 জন, ঝালকাঠিতে 5 জন, ভোলায় 4 জন এবং পটুয়াখালী ও পিরোজপুরে 2 জন করে শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। প্রয়োজনীয় জ্বালানি তেল না পেয়ে বিপাকে গাড়ি চালকরা। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, অনেক জায়গায় সারা রাত অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত তেল। চলমান এই সংকট নিয়ে গ্রাহক ও পাম্প মালিকদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। পাম্পের সামনে দীর্ঘ সময় অপেক্ষা শেষে চাহিদার তুলনায় কম তেল পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন যানবাহনের চালকরা। দর্শক, সকাল থেকে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি কথা বলছে তার সাথে। মুশফিক, পেট্রোল পাম্পের লাইনে দাঁড়ানো গাড়ি চালকরা কি বলছেন? মমি পেট্রোল পাম্পের লাইনে দাঁড়ানো যারা বাইকার আছে বা গাড়ি চালক, বিশেষ করে বাইকার যারা, তারা যেটা বলছে তারা খুব ঝাড়ছেন আর কি। তাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর আজকে যে পরিমাণে রোদ উঠেছে, প্রচুর গরম আজকে বাইরে, তো এর মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন তারা। এর ফলে এবং কাঙ্ক্ষিতভাবে যে লাইনটা আগানোর কথা সেভাবে আগাচ্ছে না, এর জন্য তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে। আমি পেছনে একটু দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে লম্বা সারি মোটর সাইকেল এবং গাড়ির কিন্তু লম্বা সারি। দীর্ঘক্ষণ আমরা কথা বলেছি বাইকারদের সাথে, তারা বলেছেন কেউ কেউ 1 ঘন্টা, কেউ কেউ আরও বেশি সময় লাইন দিয়ে কিন্তু আসলে তারা তেল নিচ্ছে। এবং রাস্তার বাম পাশে আমি দাঁড়িয়ে আছি এখন আসাদ গেটের সোনার বাংলা পাম্পে, এবং রাস্তার ওপারে কিন্তু তালুকদার পাম্পটি রয়েছে, সেটি কিন্তু আসলে বন্ধ রয়েছে গতকাল রাত 8টা থেকে। ডিপো থেকে তেল পাওয়ার পরে হয়তো বা দুপুর 2টা নাগাদ খুলতে পারে। তবে এত দীর্ঘক্ষণ আসলে একটা পাম্প কেন বন্ধ থাকছে সেটার ব্যাপারেও কিন্তু আসলে প্রশ্ন থেকেই যাচ্ছে গ্রাহকরা কিন্তু সেটার ব্যাপারেও খুব ঝাড়ছেন এবং তারা বলছেন ধন্যবাদ। অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত দেশের শিক্ষা ব্যবস্থাকে আরেকবার পিছিয়ে দেবে বলে মন্তব্য করেছেন শিক্ষক এবং শিক্ষাবিদরা। শিক্ষামন্ত্রীর ঘোষিত সপ্তাহে 3 দিন অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়ে মতামত দিতে গিয়ে নানা অসঙ্গতি তুলে ধরেন তারা। বলেন, করোনাকালীন সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব ফেলেছিল। ফলে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সরকার শ্রেণীকক্ষে পাঠদানের বিষয়টি বিবেচনা করবেন বলে আশা শিক্ষক এবং অভিভাবকদের। মুশফিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত। আমাদের ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ, মানে ব্ল্যান্ডিং সিস্টেম। শিক্ষামন্ত্রীর এমন বক্তব্যের পর নতুন করে আলোচনায় দেশের শিক্ষা খাত। 3 দিন অনলাইনে, বাকি 3 দিন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা গ্রহণ নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যেহেতু অনলাইন ক্লাস হবে, বাসায় থাকবো, কলেজে আসতে হবে না,
ওই ক্লাসের পাশাপাশি আমরা আমাদের যে পড়াটা গ্যাপ পড়ছে ওইটা ব্যাকআপ দেওয়া যাবে। অফলাইনে যেরকম ভালো মতো সবাই একসঙ্গে পড়াশোনা করি, প্রত্যেকদিন যাইতে হয় এবং বাধ্য হয়ে পড়াশোনা করতে হয়, কিন্তু অনলাইনে সেটা আসলে বাধ্য করা যায় না, কেউ ক্লাস খুলে বসে থাকে অথবা পড়াশোনা করে না, এই জন্য আসলে ঝামেলা হয়। এই জন্য আমার মতে অফলাইন ক্লাসটাই বেটার। অনলাইনে আমরা কোয়ালিটিফুল শিক্ষা পাচ্ছি আমাদের স্যারদের থেকে, ম্যাডামদের থেকে, অ্যান্ড আমরা অনেক পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছি। যারা অনলাইন শিক্ষা থেকে আগে থেকেই পরিচিত তাদের কাছে এটা কোনো সমস্যা মনে হবে না। অনলাইন ক্লাসের কারণে সন্তানরা আবার মোবাইলে আসক্ত হয়ে পড়ে কিনা এমন শঙ্কা অভিভাবকদের মধ্যে। স্কুলে আসলে টিচাররা গাইড করে, এটা তো অবশ্যই। বাসায় থাকলে মা বাবা তেমন একটু গাফিলতি করবি, ঠিকমতো পড়াশোনা হবে না, এটা স্বাভাবিক। এদিকে অনলাইনে 3 দিন ক্লাস নিলে শিক্ষার্থীদের ওপর করোনা পরবর্তী সময়ের মতো বিরূপ প্রভাব পড়বে বলে শঙ্কা শিক্ষকদের। কোভিডের যে সময়কালীন অনলাইন ক্লাস, সেই ক্লাসে দেখা গেছে মেয়েরা অ্যাটেনশন দিতে পারেনি, ঠিকভাবে পড়াশোনা করেনি, ঠিকভাবে আসেনি। তো তারপর থেকে আসলে দেখা গেছে তাদের যে মেন্টাল একটা দূরত্ব তৈরি হয়ে গেছে বাবা মার সাথে, টিচারদের সাথে, সেটা আমরা এখনো রিকভারি করতে পারিনি। জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে শিক্ষা খাতে কোনো সংকোচন না করে অন্যান্য যে সকল সেক্টর আছে, যে সকল খাত আছে, সেই সেক্টরগুলোতে যদি আমরা কৃচ্ছতা সাধন করে জ্বালানি সাশ্রয় এবং এই সংকট মোকাবেলা করতে চাই, তাহলে এটা আমাদের জন্য ভালো হবে। অফিস আদালত খোলা রেখে শিক্ষা প্রতিষ্ঠানের ওপর এমন নির্দেশনা অগ্রহণযোগ্য বলেছেন শিক্ষা গবেষক মোস্তাফিজুর রহমান। বৈশ্বিক সংকট, জ্বালানি সংকট যেটাই বলি, এটা যদি হয় এটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে, কিন্তু এটার জন্য স্কুল বন্ধ কেন? প্রথমে স্কুলে কেন হাত দিতে হবে? আমাদের বাংলাদেশের একটি ট্রেন্ড হয়ে গেছে, গত যদি আপনি 10 বছর দেখেন, কোনো কিছু হলে আগে স্কুলটা বন্ধ করে দাও, কিন্তু অল্টারনেটিভ যে চিন্তা আছে সেই চিন্তাটি কখনোই করা হচ্ছে না। স্কুল অনলাইনে যাওয়া যৌক্তিক না, তার চাইতে আপনার রেশনিং করে বাস সিস্টেম চালু করা এবং গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে স্কুলগুলোকে বাসের মাধ্যমে পৌঁছে দেওয়া, সেটার জন্য বাচ্চাদের কাছে হোক বা স্কুলের কাছে হোক টাকা নেওয়া, সেটা তারা অল্টারনেটিভ চিন্তা করতে পারে। শ্রেণীকক্ষে শিক্ষা কার্যক্রম চালুর আহ্বান জানান শিক্ষা অনুরাগীরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। মার্কিন জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চিঠিতে তিনি লিখেছেন, এই যুদ্ধ আমেরিকার জনগণের জন্য নয়, এই যুদ্ধ বিশ্বের সামরিক আধিপত্য বজায় রাখা, অস্ত্র ব্যবসা টিকিয়ে রাখা এবং কৌশলগত বাজারগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য ইরানকে শত্রু হিসেবে দেখাচ্ছে শক্তিধর রাষ্ট্রগুলো। অন্যদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের পক্ষে সাফাই দিয়ে বলছেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য ইরান যুদ্ধ প্রয়োজন ছিল। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। হরমুজ প্রণালীতে ইরানের শক্ত অবস্থান, যুক্তরাষ্ট্রের আহ্বান থেকে নেটোভুক্ত দেশগুলোর মুখ ফিরিয়ে নেওয়া ও মার্কিন ইসরায়েল হামলার বিরুদ্ধে ইরানের তীব্র পাল্টা হামলা মধ্যপ্রাচ্য যুদ্ধকে নতুন মোড় দিয়েছে। এ পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্ট দুজনেই জনগণের উদ্দেশ্যে কথা বলেছেন। মার্কিনীদের উদ্দেশ্যে এক আবেগঘন চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চিঠিটি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত হয়। সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, এই চিঠিতে পেজেশকিয়ান বলেন, ইরান কখনোই আগ্রাসন, সম্প্রসারণ, উপনিবেশবাদ বা আধিপত্য বিস্তারের পথ বেছে নেয়নি। ইরান কখনোই আগে কোনো যুদ্ধ শুরু করেনি, তবে যারা ইরানকে আক্রমণ করেছে তাদের দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করা হয়েছে। চিঠিতে তিনি ইরানকে বিশ্বের সামনে নিরাপত্তা হুমকি হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতা করেন। বলেন, অস্ত্র ব্যবসা ও আধিপত্য বিস্তারের কারণেই ইরানের ওপর মিথ্যা দোষারোপ করে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনকে বৈধতা দেয়া, সামরিক আধিপত্য বজায় রাখা, বিশ্বের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্যই এই অন্যায় যুদ্ধ ও গণহত্যা চালানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের প্রয়োজনীয়তা তুলে ধরতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। 19 মিনিটের ভাষণে যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য এই যুদ্ধ যে প্রয়োজন ছিল তা ব্যাখ্যা করেন। তিনি বলেন, ইরানকে কখনোই পারমাণবিক বোমার অধিকারী হতে দেয়া হবে না। ইরান তার আশপাশের অনেক দেশের উপর হামলা চালিয়েছে, নিজ দেশের হাজার হাজার জনগণকে হত্যা করেছে। এতে স্পষ্ট হয় যে ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত না। আমি কোনোভাবেই তা হতে দেব না।
They had some weapons that nobody believed. ট্রাম্প বলেন ইরানের নৌবাহিনী বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে, ইরানের বেশিরভাগ নেতারা মারা গেছেন। তিনি আরও দাবি করেন ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুদ্ধ সফল বিনিয়োগ বলেও ভাষণে দাবি করেন তিনি। মার্কিনিরা আর ইরানের পরমাণু হামলার হুমকিতে নেই। দেশটির অধিকাংশ শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্র এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ, শক্তিশালী ও উন্নত। ভাষণের শুরুতে নাসার আর্টেমিস 2 মিশনকে চাঁদের সফল উৎক্ষেপণের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ট্রাম্প। এছাড়া ভেনেজুয়েলার নেতা নিকোলা মাদুরোকে দ্রুত আটক করতে পারায় মার্কিন সেনাদেরও প্রশংসা করেন তিনি। আসিফুর রহমান সাগর, ATN বাংলা। আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ায় 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 6:48 এই ভূমিকম্প অনুভূত হয়। এ ঘটনায় ভবনের ধ্বংসাবশেষ পড়ে 70 বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এছাড়া ভূমিকম্পে বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তেরনাথ শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে। শহরটিতে 2 লাখের বেশি মানুষের বসবাস রয়েছে। প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা 7.8 বলা হলেও পরে তা সংশোধন করে 7.4 নির্ধারণ করা হয়। এবার প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় স্টেটের হ্যামট্রাম্যাক সিটির আলাদিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। অতীতের মতো দলের সুদিনেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ সময় মিশিগান বিএনপির নতুন পূর্ণাঙ্গ কমিটি দ্রুতই ঘোষণার ইঙ্গিত দেন তিনি। মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিন আহমেদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেওয়ান আকমল চৌধুরী। বক্তব্য রাখেন মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা ইউসুফ কামাল, নুরুল হক, সৈয়দ ইকবাল হোসেন চৌধুরী, বকুল সহ অন্যান্যরা। এবার খেলার খবর। ইরাকের দীর্ঘ 40 বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান। মেক্সিকোর মন্টেইরি স্টেডিয়ামে এক মহাকাব্যিক লড়াইয়ের বলিভিয়াকে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা। এতে 1986 সালের পর বিশ্বমঞ্চে আবারও দেখা যাবে লায়ন্স অফ মেসোপটেমিয়াদের। প্লে অফের ফাইনালের 10 মিনিটের মাথায় আলী আল হামিদের দর্শনীয় গোলে লিড নেয় ইরাক। তবে দক্ষিণ আমেরিকার শক্তি বলিভিয়াও ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। 38 মিনিটে ময়েসেস পানিয়াগুয়া ম্যাচে সমতা ফেরান। বিরতির পর 53 মিনিটে মার্কো ফার্জিস নিখুঁত ক্রসে জয়সূচক গোলটি করেন আইমান হোসেন। এই জয় শুধু মাঠের জয় নয়, এটি প্রতিকূলতার বিরুদ্ধে এক বিশাল লড়াইয়ের ফল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ইরাকি খেলোয়াড়দের মেক্সিকো পৌঁছানোই অনিশ্চিত হয়ে পড়েছিল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। হবিগঞ্জে মালবাহী ট্রেনের 6 বগি লাইনচ্যুত। সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন। চলছে উদ্ধার তৎপরতা। সংসদে প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে ব্যয় করার অঙ্গীকার। জুলাই সনদ আদেশ ইস্যুতে বিরোধী দলের ওয়াক আউট, সংসদ মুলতবি করে আলোচনার প্রস্তাব সরকারি দলের দাবি আদায়ে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের। সারা দেশে আশঙ্কাজনক হারে ছড়াচ্ছে হাম। খুলনা বিভাগ সহ বেশ কয়েকটি জেলায় ভয়াবহ রূপ নিয়েছে সংক্রমণ। এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার জনগণের জন্য নয়, মার্কিনীদের প্রতি খোলা চিঠিতে ইরানের প্রেসিডেন্ট। জাতির উদ্দেশ্যে ভাষণে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।